অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব সরকারের। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ, পণ্য সেবায় কর বাড়ানোয় বিএনপির উদ্বেগ। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অবিবেচকের মতো বাড়ানো হয়েছে ভ্যাট, অভিযোগ শ্বেতপত্র কমিটি প্রধানের। অর্থনৈতিক সংস্কারে গুরুত্ব দেওয়ার তাগিদ। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের পদযাত্রা। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি। এবং সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান আত্মঘাতী হবে বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডা মিলে না। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাইম আবির। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে সরকারের। সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পণ্য সেবায় কর বাড়ানোয় বিএনপির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে কর আরোপে মনোযোগী হয়েছে। এতে দুর্ভোগে পড়ছে দরিদ্র জনগোষ্ঠী। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লুটপাটের বাজেট থেকে সরে এসে জনগণের চাহিদা বিবেচনায় অন্তর্বর্তীকালীন বাজেট দেয়া উচিত ছিল। শাহাদাত অভ্র জানাচ্ছেন বিস্তারিত। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে প্রভাব বেড়েছে দৈনন্দিন জীবনযাত্রার খরচে, যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নানা মহল। শনিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য সহ শুল্ক ও ভ্যাট বৃদ্ধি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট আরোপ করে ঋণ পরিশোধের সহজ উপায় বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রভাব পড়বে দরিদ্র জনগোষ্ঠীর উপর। বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে,
দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পাচ্ছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন, আবার বিএটি আরোপ করেন, এমনকি ওষুধ সহ, তো সেখানে তো তারা আরো দরিদ্র সীমার নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরো দরিদ্র সীমার সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সরকার নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করায় উৎপাদন খাতেও পণ্যের দামে প্রভাব পড়বে। এ সময় ভ্যাটের মতো পরোক্ষ কর না বাড়ানোর পরামর্শ দেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। IMF থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে। কারণ বলা হচ্ছে যে IMF এর শর্ত পূরণে নাকি কর চাপানো হয়েছে। সরকারের নীতিমালা প্রণয়নে জনগণের কথা বিবেচনা করার দরকার জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, মেগা প্রকল্পের মতো বিভিন্ন খাতে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থায় আওয়ামী সরকারের 2,50,000 কোটি টাকার বেশি বাজেট ঘাটতি মোকাবেলা একটা বড় চ্যালেঞ্জ। সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি হলেও সমাধান করতে পারে। বিএনপির মহাসচিব আরও বলেন, নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহার করে দেশের এমন পরিস্থিতিতে প্রয়োজন জবাবদিহিমূলক সরকারের। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত অর্থের আইনানুগ ব্যবহার, কালো টাকা উদ্ধার, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল সহ জনবান্ধব বাজেট প্রণয়নের নানা বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব। শাহাদাত অফরো, এখন, ঢাকা। সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলেছেন শ্বেতপত্র প্রণয় কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে শেরেবাংলা নগরে শ্বেতপত্র, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আগামী বাজেট নিয়ে সেমিনারে তিনি বলেন, প্রত্যক্ষ করের দিকে না গিয়ে ভ্যাট বা পরোক্ষ কর বাড়ানোয় মানুষের ভোগান্তি আরও বাড়বে। এমনকি সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা থেকেও জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে বলে শঙ্কা। ডক্টর দেবপ্রিয় এই কথা জানান। বিস্তারিত মাছার মাহবুবের প্রতিবেদনে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে, আওয়ামী শাসনামলের 15.5 বছরে $230 বিলিয়ন বেশি অর্থ পাচার হয়েছে, যার প্রভাবে এই উচ্চ মূল্যস্ফীতি। ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে বৈদেশিক ঋণ আর ঘাটতি বাজেট মেটাতে জনগণকে বইতে হচ্ছে বাড়তি ভ্যাট ট্যাক্সের বোঝা। শনিবার আগারগাঁওয়ে বিআইসিসিতে শ্বেতপত্র এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে কমিটির প্রধান দেবপ্রিয় বলেন, জনগণের স্বার্থের কথা চিন্তা না করে ভ্যাট ও শুল্ক বাড়িয়েছে সরকার। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। বাংলাদেশ এলডিসির ফাঁদে পড়েছে মন্তব্য করে দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কৌশলী হতে হবে। সেই সাথে অর্থনৈতিক সংস্কারে সরকারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয়। আমার মনে হয়, আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। এবং যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময়ে আমরা এটা দেখছি না। মূলত টাকা পাচারের উদ্দেশ্যেই বিগত সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছিল। এসব প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের তথ্য চেয়েও না পাওয়ার অভিযোগ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর মুস্তাফিজুর রহমান। শুধুমাত্র মেগা প্রজেক্ট না, বিভিন্ন দুর্নীতি ইত্যাদির মাধ্যমে
এই টাকাটা বেরোয় আসছে, যেটা আমাদের চেয়ার বললেন যে আমরা একটা হিসাব করেছি এটা কিভাবে এই টাকাটা বাইরে গেল এবং কত এটা পরিমাণ হতে পারে। এটা দেখেন ইন্টিগ্রেশন কিভাবে করা হয়, অবৈধ টাকাটা নেওয়ার পরে এটাকে ইন্টিগ্রেট করা হয়, তারপরে এটাকে বিভিন্ন মাল্টি লেয়ারের মাধ্যমে এটা দুবাই, সিঙ্গাপুর, এটা লন্ডন থেকে বিভিন্ন জায়গায় এটাকে এমনভাবে মাল্টি লেয়ার করা হয় যে অরিজিনাল কোথা থেকে যে টাকাটা যাচ্ছে আপনি এটা বের করতে পারবেন না। হুন্ডি সেমিনারে প্রবাসীদের উন্নয়নে বাজেটের অন্তত 1% বরাদ্দ রাখার দাবি তোলেন বক্তারা। অন্য সরকারের বেলায় কতটা বলতে পেরেছি, কতটা কাজ করতে পেরেছি জানি না, কিন্তু এই সরকার যদি সিন্ডিকেশনে যান তাহলে এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হবে না। মাজহার মাহবুব, এখন, ঢাকা। বিদেশ থেকে এদিকে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল বছরের তুলনায় কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আশঙ্কা আছে মূল্যস্ফীতিরও। বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক প্রতিবেদন বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 4.1% নামতে পারে, যা গত জুনের চেয়ে 1.6% কম। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভাটা পড়েছে বিনিয়োগে। নরবরে শিল্প খাত ও চড়া মূল্যস্ফীতির কারণে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার আদৌ কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়া ছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে 5টি ঝুঁকির আশঙ্কা করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আবহাওয়ার তারতম্য, দূষণ, বেকারত্ব, সুযোগের অভাব সহ অর্থনৈতিক মন্দা আছে সেই তালিকায়। চড়া মূল্যস্ফীতির বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও লাগাম নেই দামে। চালের দাম কমাতে আমদানি সহ সরকারের নানামুখী উদ্যোগের পরেও মিলছে না সুফল। জাতভেদে প্রতি কেজিতে 2 থেকে 12 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে। ক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে মজুত করায় ভরা মৌসুমেও বাড়ছে দাম। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ থাকা সত্ত্বেও দামের ঊর্ধ্বগতি পিছু ছাড়ছে না। খুলনার বাজারগুলোতে গেল কয়েকদিনে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 12 টাকা পর্যন্ত। বেশি বেড়েছে মিনিকেট, বালাম সহ অন্যান্য চিকন চালের দাম। বালাম 78 থেকে 88 টাকা, স্বর্ণা 52 এবং 28 চাল বিক্রি হচ্ছে 60 টাকায়। চালের দাম বাড়ার মূল কারণ হিসেবে মিল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা। মিনিকেটের দামটা একটু বাড়িছে। আমন ধান উঠবে, সব ধান এগুলো কিছু কিছু সিন্ডিকেট মনে করেন মাল মজুত করে, এই জন্য বাড়ছে। বরিশালেও একই চিত্র। বাজার ঘুরে দেখা গেছে সরবরাহ পর্যাপ্ত, তবুও দাম বেড়েছে মিনিকেট চালের। প্রতি বস্তায় কয়েক ধাপে দাম বেড়েছে প্রায় 100 টাকা। তবে অন্যান্য চালের সরবরাহ ও দাম স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা সেই পুরনো অজুহাত মিল মালিকদের উপরই দায় চাপালেন। বরিশাল শহরে মিনিকেটের চাহিদা বেশি, লোকালে মোটা চালটা বেশি চাহিদা, আর বেশি চাহিদার পরে নির্ভর করে বাজারটা। গভর্নমেন্টই বলে মিনিকেট নাই দেশে, মিনিকেট ইন্ডিয়ার দিয়ে আসতেছে, ইন্ডিয়ার দিয়ে আনছি, যেরকম দামে আনি এরকম দামে বেশি। এদিকে বগুড়ার খুচরা বাজারে কাটারি ভোগ চালের কেজি 76 টাকা, 28 ও 29 জাতের চাল 64 থেকে 68 টাকা এবং স্বর্ণা ও রঞ্জিত জাতের চাল বিক্রি হচ্ছে 55 টাকায়। বাজারে চালের দামে অস্থিরতা নিয়ে বড় ব্যবসায়ী ও মজুতদারি এবং ধানের দাম বৃদ্ধিকে দুষছেন ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে বড় বড় কোম্পানিগুলো বিপুল পরিমাণ ধান স্টক করে রেখেছে। এই কারণে বর্তমানে চাহিদার তুলনায় বাজারে ধানের সরবরাহ কমের কারণে ধানের মূল্য বেশি। বাজারে বর্তমানে 8 থেকে 10 টাকা বা অনেক ক্ষেত্রে 15 টাকাও চালের বাজার বৃদ্ধি হয়েছে। মিয়ানমারের সাথে G2G পদ্ধতিতে চুক্তির 1 লাখ টন চালের প্রথম চালান এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। অবশিষ্ট চালও এ মাসের মধ্যেই আসার কথা রয়েছে। পাকিস্তানের সাথেও 1 লাখ টন চাল আমদানির চুক্তি চূড়ান্ত হয়েছে। এছাড়াও সরকার ভিয়েতনাম থেকে চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এমন উদ্যোগে বাজারে চালের দামে অস্বস্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রত্যয় দাস, এখন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হবে ছাত্র দলের পদযাত্রা মার্চ ফর জাস্টিস। সেখানকার সবশেষ খবর আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন মার্চ ফর জাস্টিস কখন শুরু হবে, এখনো পর্যন্ত নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন এবং একই সাথে তারা কি বলছে, বিস্তারিত বলবেন।
আবির, কিছুক্ষণের মধ্যেই তাদের যে পদযাত্রা মার্চ ফর জাস্টিস পদযাত্রা কিছুক্ষণ পর শুরু হবে। তবে আমরা যেটি দেখেছি আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকেই এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যে ছাত্র দলের ঢাকা জেলার উত্তর দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যে নেতাকর্মীরা রয়েছে তারা ধীরে ধীরে এখানে এসে জড়ো হতে থাকে এবং এখানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে তারা এই প্রাঙ্গণ উত্তাল করে রেখেছেন। স্লোগানে মিছিলে বারবার বলছে তাদের উপরে যেই অত্যাচার করা হয়েছে এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় জুলাই মাসে এবং আগস্টের প্রথম 1 সপ্তাহে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থী সহ ছাত্রদল এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের উপর যে অত্যাচার চালিয়েছিল এবং এর আগে গত 15 বছরে যে অত্যাচার চালিয়েছিল ক্যাম্পাসগুলোতে যে হল দখল, হল বাণিজ্য, সেই সাথে সিট বাণিজ্য এবং গেস্ট রুম কালচারের মতো বিষয়গুলো তারা প্রতিষ্ঠিত করেছে। এই সব বিষয়ের দায়ে, অনিয়মের দায়ে, গণহত্যার সাথে যুক্ত থাকার দায়ে তাদের বিচারের দাবি করছে এবং এই বিচারের দাবিতেই আজকের এই মার্চ ফর জাস্টিস, অর্থাৎ তারা বিচার চায় এবং খুব দ্রুত বিচার চায়। তারা যেটি বলছে যে 5 থেকে 6 মাস অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত ছাত্রলীগের যে দৃশ্যমান বিচার সেটি কিন্তু ক্যাম্পাসগুলোতে দেখা যায়নি এবং এখন পর্যন্ত তারা যেটি বলছে অনেকে রয়েছে এবং তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং তাদের যারা আশ্রয়দাতা তাদেরও যোগসাযোগ সে যে বিশৃঙ্খলা করা যে বিষয়গুলো সেটি তারা স্লোগানে মিছিলে এখানে উল্লেখ করছেন। আজকের এই মার্চ ফর জাস্টিসের যে পদযাত্রা সেটি এই যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হবে, হয়ে সেটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি হয়ে তারপরে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এর আগে শিখা চিরন্তনে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কথা বলার কথা রয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে আজকের এই কর্মসূচি তারা 2 দিন আগে ঘোষণা করেছে, যেখানে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বিজ্ঞপ্তিতে তারা স্পষ্ট উল্লেখ করেছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, একই সঙ্গে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের এই মার্চ ফর জাস্টিস। এবং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আমরা যেটি দেখেছি 12টার পর থেকে ঢাকা জেলার যতগুলো উপজেলা রয়েছে সেগুলো থেকে আমরা সাভার, ধামরাই এবং ঢাকার উপকণ্ঠের জেলাগুলো যেগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা এখানে এসে যুক্ত হয় এবং দলে দলে মিছিল নেয়। শুধুমাত্র যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এখানে এসে জড়ো হয়েছে তা কিন্তু না, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের আশপাশে এবং সেই সাথে বলা যায় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে সোহরাওয়ার্দীর ভেতরে শাহবাগ, দলে দলে তাদের যে ইউনিট সেই ইউনিটের ভিত্তিতে তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং আমরা এখানে যেই মিছিলের যে ভাষা সেখানে স্পষ্ট তারা যেটি বলছে নিপীড়ক অত্যাচারী হিসাবে ছাত্রলীগ ছাত্র সংগঠনগুলোর প্রতি যে অন্যায় অবিচার করেছে তার দ্রুত বিচার চান এবং উপযুক্ত বিচার চান, যাতে কারোর প্রতি কোনো অন্যায় না হয় সেটিও তারা কিন্তু এখানে বলছেন। যারা সরাসরি যুক্ত ছিল এবং ইন্ধনদাতা ছিল, যাদের ইন্ধনে এটি হয়েছে সে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা তাদেরকে এই কাজ উদ্বুদ্ধ করেছে, তাদের সকলের যে বিচার সে বিচার নিশ্চিত করার যে বিষয়টি সেটি তারা এখানে ফুটিয়ে তুলছেন এবং তারা যেটি বলছে ষড়যন্ত্র শেষ হয়নি, সজাগ থাকো বাংলাদেশ, এমন প্ল্যাকার্ড এবং ব্যানারও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ বিশেষ করে ছাত্র সমাজকে তারা সজাগ থাকার যে আহ্বান সেটি এখান থেকে জানিয়ে আসছেন। এবং আমরা দেখেছি যে ছাত্র দলের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা ইতিমধ্যে দল নিয়ে ভেতরে প্রবেশ করেছে এবং তারা শিখা
অনির্বাণের এখানে কথা বলার কথা রয়েছে এবং তারা কথা বললে আজকের এই কর্মসূচি থেকে আর কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা সেটিও কিন্তু জানানো হবে। এবং আমরা আরেকটু দেখাতে চাই, এই প্ল্যাকার্ডটি দেখাতে চাই, এখানে যেটি দেখছেন যে ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস এবং সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন যে প্ল্যাকার্ডগুলো সেগুলো কিন্তু এখানে দৃশ্যমান হয়েছে। এবং নেতাকর্মীরা যারা রয়েছে ঢাকা জেলার বিভিন্ন ইউনিটে তারা এখন পর্যন্ত দলে দলে এখানে এসে যুক্ত হচ্ছে এবং তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং 2:20 এখন, সেক্ষেত্রে এখনও বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছে এবং ঢাকার এই রমনার আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে এবং তারা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে বিচার, সেই বিচার তারা জোরালো দাবি তারা জানাচ্ছেন এবং কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে ইউনিটগুলো রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এর আশপাশের এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে। আমরা যেটি দেখেছি গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আশপাশের অর্থাৎ ঢাকার উপকণ্ঠের যেই উপজেলাগুলো রয়েছে ঢাকা জেলার, সেগুলো থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন। ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যারা নেতাকর্মী তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং এই যে ছাত্রলীগের নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু তারা করে আসছে এবং তারা বারবার যে একটি কথা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যাতে ছাত্রলীগের যে বিচার সেটি যাতে করা হয়। আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ রয়েছেন, যেহেতু তারা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন, সেখানে জাওয়াদ মাহমুদ রয়েছে, যেতে চাই জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ মাহমুদ, কি দেখছেন সেখানে নেতাকর্মীরা এসেছেন কিনা, তারা কি বলছে? ধন্যবাদ সিফাত। আপনি যেমনটি বলছিলেন যে মার্চ ফর জাস্টিসের জন্য ছাত্রদল যেই কর্মসূচি দিয়েছে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু তার আগে আমরা দেখছি যে যেই পথে ছাত্রদল আজকের এই কর্মসূচি তারা যাত্রা করবে মূলত সোহরাওয়ার্দী উদ্যানে, আপনি যেমনটি জানাচ্ছিলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটের থেকে, এরপরে তারা শাহবাগ হয়ে আমরা দেখছি যে এই শাহবাগের উদ্দেশ্যে ছাত্রদলের কিছু নেতাকর্মীরা যাচ্ছেন এবং এখান থেকে তারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটের দিকেও জড়ো হচ্ছেন। শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসলে তাদের যে আজকের কর্মসূচি সেটি শেষ করবেন। যদিও আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার তিনি বলেছেন যে আজকে এই যে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং তাদের যারা সহযোগী ছিল তাদের বিচার নিশ্চিতের দাবিতে আজকে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচিটি পালন করছে। এবং শুধু কেন্দ্রীয় ছাত্রদলেই নয়, ছাত্রদলের যতগুলো ইউনিট আছে বিশেষ করে ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং আমরা দেখেছি যে পার্শ্ববর্তী জেলা থেকেও যদি বলি নারায়ণগঞ্জ, গাজীপুর, এই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ছোট ছোট মিছিল এসেছে। এছাড়া ঢাকার যে বিভিন্নগুলো কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে এবং মহানগরের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড থেকেও আমরা দেখেছি ছাত্রদলের যে আজকে মিছিল, এই কর্মসূচি সফল করার জন্য তারা এসেছে। এবং আমরা কয়েকজন কর্মী সমর্থকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে এই কর্মসূচিটি এটার একটি ধারাবাহিকতার কথা বলছিলেন। যখন আমরা জানি যে এই যে কোটা সংস্কার আন্দোলন চলছিল জুলাইয়ে, তখন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও জাস্টিস ফর মার্চ ফর জাস্টিস এই নামে একটি কর্মসূচি দিয়েছিল এবং এরই ধারাবাহিকতায় বলছেন যে তাদের যে এই যে প্রতিরোধ, এই যে তাদের বিচারের দাবি সেটি তারা আসলে অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে সবশেষ। কিছুক্ষণের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হবে, সেই খবর জানছিলাম দুজন সহকর্মীর কাছ থেকে।
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। শুক্রবার মায়ের সাথে দেখা করতে লন্ডন ক্লিনিকে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি বলেন, সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই তার। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডে রাখা হয়েছে হার্ট, কিডনি, আর্থাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের। শুক্রবার খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। কথা যখন বললেন স্বাভাবিক, দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। প্রধান উপদেষ্টা একই সাথে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বললেও রাজনৈতিক দলগুলো বলছে সংসদ নির্বাচনের আগে যে কোনো নির্বাচন দেশের রাজনীতিতে সংকট তৈরি করবে। তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও বলছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের জন্য তা হবে আত্মঘাতী। আর জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, এই নিয়ে সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানামুখী আলোচনা। আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার এবং অবশ্যই এই নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় যে এখনই পরিস্থিতি আছে। মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন প্রয়োজন রাজনৈতিক ঐক্যের, সে সময়ে নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট। এমন অবস্থায় প্রশ্ন ছিল বিএনপির এই সিনিয়র নেতার কাছে, কেন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে নয়। রাজনৈতিক জটিলতা তৈরির সাথে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়ার কথা জানান তিনি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা সরকার প্রতিষ্ঠা করবে তারা জনগণের সরকার, তারা যদি সিদ্ধান্ত নেয় যে আগের যে স্থানীয় সরকার নির্বাচন সঠিক হয় নাই, তাহলে এটা কি সুখকর হবে কিনা? সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডা মিলে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলছেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তাদের দল। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দুটো নির্বাচনের প্রস্তুতি একই সময়ে নিলেও সংস্কারের পর জাতীয় নির্বাচনে মনোযোগী হবার পরামর্শ তার। কোনটা আগে কোনটা পরে, ওই যে ডিম আগে না মুরগি আগে, সেই জায়গায় ঘুরপাক না খেয়ে দেশের স্বার্থে কোনটা কল্যাণকর, কোনটা বেশি জনগণের চাওয়া পাওয়া, সেটাকে প্রায়োরিটি দিয়ে বিবেচনায় আনতে হবে। কোন ইলেকশনটা আগে করবেন পরে করবেন, এটা ডিক্লারেশনটা আসলে এটা বোঝা যাবে। তবে ফোকাসটা জাতীয় নির্বাচনের, সবাই বলছে। আর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির এই তরুণ নেতা বলছেন, দ্রুত সময়ে প্রান্তিকের জনভোগান্তি ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগে প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। আমরা এটা ছাড়াও আরো বিবিধ কারণে আমরা স্থানীয় নির্বাচনের কথা আগে বলছি। শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার দূরত্ব স্পষ্ট। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত হবে সরকারের জন্য আত্মঘাতী। এরপরও কোন নির্বাচন আগে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মতামত ও গঠিত কমিশনের ঐকমত্যের উপর। সবকিছু পরিবেশের পর নির্ভর করবে, রাজনৈতিক দলগুলোর ইচ্ছার পর নির্ভর করবে, কমিশনের তাদের কোনটা করতে তারা সুবিধা বোধ করছে। এই সময়ে স্থানীয় নির্বাচন হবে একটা মারাত্মক রক্তারক্তি নির্বাচন। এই রক্তারক্তি নির্বাচন করে যদি সে জাতীয় নির্বাচন করতে চায়, মানে এই সরকারের ব্যর্থতা তৈরি হয়ে যাবে স্থানীয় নির্বাচনে, সে তো আর জাতীয় নির্বাচন করার ম্যান্ডেটের সুযোগ পাবে না। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নজির না থাকলেও নবগঠিত ইসি বলছে, প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। রাজনীতির মাঠে চর্চা যখন আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, সে আলোচনার মাঝে বিশেষজ্ঞদের মত, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের রাজনীতিতে নতুন করে সংকট তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের একই সময়ে দুটো নির্বাচন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও
রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ভবিষ্যৎ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হবে, তবে জনগণ অধিক সংস্কার চাইলে আরও বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পেলে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানান সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ওনারা আশা করি শীঘ্রই আমরা তাদের সুপারিশটা আমরা পেয়ে যাব। সেগুলো অনুযায়ী আমরা তখন তারা যা বলবে সবটা হয়তো আমরা করে উঠতে পারবো না, যেগুলো স্বল্প মেয়াদে করা সেগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর পর্যায়ের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। যুদ্ধ আমাদের শেষ নেই, আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা পণ্যে সেজেছে দেশি বিদেশি স্টলগুলো। ক্রেতা দর্শনার্থীদের নজর কাটছে বিদেশি স্টল। ছুটির দিনে প্রাণবন্ত মেলায় বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা। সেখানকার খবর জানবো, আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, মেলাটা একেবারে মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। বিদেশি স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কেনাবেচা কেমন হচ্ছে এবং দরদাম নিয়ে আসলে ক্রেতাদের কোনো বক্তব্য আছে কিনা বা অভিযোগ আছে কিনা? আবির, যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকেই যে বিষয়টি লক্ষ্য করছি যে বিদেশি যে স্টলগুলো রয়েছে মেলায়, সেখানটায় কিন্তু ক্রেতাদের ভিড় আমরা একটু বেশি লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে আছি তুর্কি একটি স্টলে, যেমনটি দেখতে পাচ্ছি যে মানুষ বেশিরভাগই তাদের যে প্রিয়জন আছে তাদেরকে নিয়ে আসছেন, বিভিন্ন উপহার সামগ্রী কিনছেন। যদিও অনেকেই দাম নিয়ে একটি কথা বলেছেন যে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে, তবে প্রিয়জনকে প্রিয় জিনিস যখন উপহারের বিষয়টি সামনে আসে তখন কিন্তু দামের বিষয়টি অনেকেই ওইভাবে দেখছে না। আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন যে এখানটায় বেশিরভাগই হচ্ছে দর্শনার্থীরা আসছেন, তথা এখানটায় কিছুটা বেচা বিক্রির কম হওয়ার বিষয়টি তারা জানিয়েছেন। তবে আরও একটি বিষয় যেটি বলেছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের বেচা বিক্রি বাড়বে। তবে বিগত যে কয়েকদিন ছিল তার তুলনায় কিন্তু আজকের মেলার যে বেচা বিক্রি, সেই সাথে যে দর্শনার্থীদের যে উপস্থিতি, সেটি কিন্তু বলা চলে বেশ ভালো একটি অবস্থায় রয়েছে। আবির, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পশ্চিমবঙ্গের কলকাতায় সরকারি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার 5 মাস পর আজ শনিবার রায় দেবেন শিয়ালদহ আদালত। গত 9 জানুয়ারি মামলার বিচার কাজ সম্পন্ন হয়। পুরো বিচার প্রক্রিয়ায় নিহতের বাবা মা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ সহ মোট 50 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নথিভুক্ত করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই। 11 নভেম্বর থেকে শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় আদালতে রুদ্ধদ্বার এবং ভিডিও ক্যামেরায় শুনানি সম্পূর্ণ হয়েছে। গেল বছর 9 আগস্ট 31 বছর বয়সী ট্রেনি চিকিৎসককে হাসপাতালে দায়িত্বরত অবস্থায় ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় দেশজুড়ে তুমুল বিক্ষোভের মুখে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন স্থানীয় পুলিশ কর্মকর্তা অভিজিৎ মণ্ডলকে আলামত নষ্ট ও প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছিল সিবিআই। কিন্তু 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনে ব্যর্থ হয়ে খালাস পেয়ে যান তারা।
এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvton এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।